আয়শা এবং তার ছোট বোন দুজনেই এখন গ্রামের ছোট্ট একটা স্কুলে পড়ালেখা করে এবং তারা দুইজন খুব আলাদা স্বভাবের মানুষ ছিল। বড় বোন আয়শা তার বাবা মায়ের অনেক খেয়াল রাখত। অন্যদিকে তার ছোট বোন সুজাতা একদমই ভিন্ন ছিল, যে কখনো তার বাবা মাকে এক পেয়ালা চাও বানিয়ে দিত না। দুইজনেই এখনো অনেক ছোট ছিল, কিন্তু আয়শা বড় বোন হওয়াতে তার ছোট বোন সুজাতাকে অনেক বোঝাতো এবং অনেক কিছু শেখাতো। কিন্তু সুজাতা ভীষণ দুষ্টু ছিল, সে তার কথাতে কান দিত না। আয়শার বাবা শহরে কাজ করত, কিন্তু সে এখনো পর্যন্ত এত টাকা ইনকাম করত না যে সে তার দুই মেয়ে এবং তার স্ত্রীকে শহরে নিয়ে গিয়ে ভালো একটা জায়গায় রাখতে পারবে। কিন্তু রামবাবু এবং তার পরিবার গ্রামে একসঙ্গে হাসি খুশিতে বসবাস করত এবং তার কাজ আস্তে আস্তে বাড়তে শুরু করে, আর তার অনেক লাভও হয়, যেখান থেকে রামবাবু নিজের লাভের কিছু টাকা বাঁচিয়ে রাখত। এমনভাবেই কয়েক বছর কেটে যায়। কয়েক বছর পর রামবাবু একটা সিদ্ধান্ত নেয় যে সে শহরে গিয়েই কাজ করবে এবং সে সপরিবারে শহরে গিয়ে থাকবে, যেটার থেকে তার দুই মেয়ের খুব ভালোভাবে পড়ালেখা হবে এবং তারা বড় হয়ে কিছু করতে পারবে। রামবাবু এবং তার স্ত্রী মহিমা দুইজনেই অনেক বেশি পরিশ্রমী ছিল, আর দুইজনেই মনে প্রাণে চাইতো যে খারাপ সময় তারা দেখেছে সেই খারাপ সময় যেন তাদের সন্তানদের না দেখতে হয়। যার কারণে তারা দিনরাত পরিশ্রম করত এবং নিজের বাচ্চাদের সকল অভাব পূরণ করত। কয়েক বছর কাজ করার পর রামবাবু কিছু টাকা ইনকাম করে নেয়। সে তার ইনকাম থেকে কিছু টাকা সরিয়ে রাখত। এমনভাবেই একসময় তার কাছে অনেকগুলো টাকা হয়ে যায়। তখন সে তার পরিবারে আরও বেশি খুশি নিয়ে আসার জন্য ভাবে। রামবাবু তার স্ত্রীকে বলে, শুনছো আয়শার মা, আমি এখন খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শহরের দিকে চলে যাব। ওইখানে কোনো বাড়ি দেখে ওইখানেই থেকে যাব, যেখানে আমাদের বাচ্চারা খুব ভালোভাবে পড়ালেখা করতে পারবে। এবার আমি যাব শহরে কাজ করতে, তখন আমি ওইখানে বাড়ির ব্যাপারে কথা বলে আসব। এত বছরে তো এত টাকা ইনকাম করলাম আর এত টাকা জমিয়েও রেখেছি, মনে হয় এই টাকা দিয়ে একটা ভালো বাড়ি পেয়ে যাব। তুমি ঠিকই বলেছ, আজকাল বাচ্চাদের পড়ালেখা অনেক জরুরি। অনেক বড় বড় কোম্পানিতে শিক্ষিত মানুষ খুঁজে, আর চারিদিকে আধুনিকতা বেরিয়ে চলেছে। আমরা যে সময়টার মুখোমুখি হয়েছি কখনোই চাইবো না আমাদের সন্তানরা ওই সময়টা দেখুক। ঠিক আছে, তুমি যখন শহরে যাবে তখন ওইখানে ভালো একটা বাড়ির ব্যবস্থা করে এসো, যেখানে আমরা একসঙ্গে বসবাস করতে পারবো এবং সেটা তোমার সাধ্যের মধ্যে হবে। আমরা ওইখানে একসঙ্গে থাকবো এবং অনেক পরিশ্রম করব, আর আমি ওইখানে গিয়ে অন্যের বাড়িতে কাজের লোকের কাজ করব, যেন তোমার কিছুটা সাহায্য হয়। মহিমার এমন কথা শুনে রামবাবু শান্তিতে নিঃশ্বাস ফেলে এবং সে শহরের দিকে যায় একটা বাড়ি খোঁজার জন্য। মা আয়শা, মা সুজাতা, তোমরা দুজন এখানে এসো এবং তোমাদের মাকেও ডেকে নিয়ে আসো। আয়শা এবং সুজাতা তারা দুইজন তাদের মায়ের সঙ্গে বাইরে আসে এবং তারা তাদের বাবার সামনে বসে পড়ে। মহিমা বলে, তুমি তৈরি শহরে যাবার জন্য? হ্যাঁ, এখন আমি শহরে যাচ্ছি আর কিছুদিনের মধ্যে ফিরে আসব কাজ করে এবং একটা ভালো বাড়ির ব্যবস্থা করে। আর এতে আমার সময় লেগে যাবে প্রায় 1 মাস। বাবা, তুমি শহরে যাচ্ছ? তাহলে আমাদের জন্য কিছু খেলনা নিয়ে এসো। সুজাতা এখনো অনেক ছোট, ওর খেলনা অনেক ভালো লাগে। আর আমার জন্য একটা গল্পের বই নিয়ে এসো। এমনটা বলে আয়শা চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তার বাবা পুরো 1 মাস পর বাড়িতে আসবে। আর অন্যদিকে তার নিজের বাবা মা এবং বোনের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতেই ভালো লাগে। কিন্তু এখন তার বাবার একটা বিশেষ জরুরি কাজ আছে, তাই সে নিজেকে শক্ত করে, কান্না করে না এবং সে হাসি মুখে তার বাবাকে শহরে যাবার জন্য বিদায় দেয়। আয়শার বাবা সবাইকে চিন্তিত দেখে নিজেও চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে সেটা প্রকাশ করে না, কারণ তাকে চিন্তিত দেখালে তার সন্তানরা ভেঙে পড়বে। এর কারণে সে খুশি খুশি সবার সঙ্গে কথা বলে শহরের দিকে রওনা হয়ে যায়। আয়শা এবং সুজাতা দুজনে দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং একে অপরের সঙ্গে কথা বলে। অন্যদিকে তাদের মা মহিমা তাদেরকে বোঝায় যে তাদের বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটা খুশির খবর নিয়ে। এভাবেই 1 মাস কেটে যায়। 1 মাস পর আয়শা এবং সুজাতার বাবা শহর থেকে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে আসার সময় সে এক বক্স মিষ্টি নিয়ে আসে এবং অনেক জোরে জোরে নিজের দুই মেয়েকে ডাকতে থাকে। দুই মেয়ে মন দিয়ে পড়ালেখা করছিল। এর মধ্যেই তারা তাদের বাবার কণ্ঠ পেয়ে দৌড়ে বাইরে আসে। বাবা, তুমি আমার জন্য খেলনা নিয়ে এসেছো তো? আর এতগুলো মিষ্টি নিয়ে এসেছো, কোথায় থেকে আনলে আর কেনই বা আনলে?
সুজাতা, বাইরে বাবা আমাদের জন্য একটা বাড়ি খুঁজতে গিয়েছিল, আর আমার পুরোপুরি বিশ্বাস যে বাবা বাড়িটি পেয়ে গেছে। এর কারণেই এতগুলো মিষ্টি নিয়ে এসেছে আর খেলনাও নিয়ে এসেছে। আর বাবা, তুমি আমার গল্পের বইও নিয়ে এসেছো বলো। নিজের মেয়েদেরকে এত খুশি দেখে রামবাবু অনেক খুশি হয়। তার ভীষণ ভালো লাগে যে তার মেয়েরা এতটা খুশি, আর তারা নতুন বাড়ি দেখে আরও খুশি হবে। তার দিনরাতের পরিশ্রম সার্থক হয়েছে নিজের বাচ্চাদেরকে হাসি খুশি দেখে। হ্যাঁ মা, আমি 1 মাস ওইখানে খুব পরিশ্রম করেছি আর কিছু টাকাও নিয়ে এসেছি। আর ওইখানে যেই বাড়ি নিব ওদেরকেও কিছু টাকা দিয়ে এসেছি, যেন বাড়িটা খুব সহজেই পেয়ে যাই। আর এই নাও আয়শা তোমার বই, আর সুজাতা এই নাও তোমার খেলনা। আমি অনেক খুশি হয়েছি তোমাদেরকে খুশি দেখে। তোমাদের মাকে নিয়ে এসো। তোমাদের মা কোথায়? বাবা, মা কাজ করছে, তুমি এখানে বসো, আমি ডেকে নিয়ে আসছি। আয়শা পানি নিয়ে আসে এবং তার মাকেও ডেকে নিয়ে আসে। বাবা, এই নাও পানি, তুমি পানি পান করো, মা আসছে। আরে বাহ আয়শার বাবা, তুমি মিষ্টির বক্স নিয়ে এসেছো। এটা থেকেই আমি আন্দাজ করতে পারছি যে তুমি বাড়ি পেয়ে গেছো। আর এখন আমরা খুব তাড়াতাড়ি শহরে যাব, তাই না? হ্যাঁ সৌভাগ্যবতী, এই সব কিছু তোমার কারণেই হয়েছে। আজ পর্যন্ত তুমি আমার অনেক সঙ্গ দিয়েছো। তুমি আমার সঙ্গে অনেক কষ্ট করেছো, দারিদ্রতার দিন কাটিয়েছো, আর এখন আমাদের সুখের দিন আসতে চলেছে শুধু তোমার সঙ্গ দেওয়ার কারণেই। নয়তো তুমি বাকি মহিলাদের মতো আমাকে নানা ধরনের কথা শোনাতে পারতে আমার দারিদ্রতা নিয়ে, কিন্তু তুমি আমাকে বুঝেছো। এর কারণে আমি চিরকাল তোমার উপর কৃতজ্ঞ থাকবো। সত্যি তুমি অনেক ভালো। তুমি নিজে এই বাড়িটাকে স্বর্গ বানিয়ে দিয়েছো। এই সব কিছু আমাদের পরিশ্রম আর ভালোবাসার কারণেই হয়েছে। আর তোমার পরিশ্রম এখন সার্থক হবে। তুমি আমাদের বাচ্চাকে একটা ভালো জীবন দিতে চলেছ। সত্যি আজকে আমি অনেক খুশি যে আমার বাচ্চারাও বাকি বাচ্চাদের মতো পড়ালেখা করতে পারবে। রামবাবু এবং তার পুরো পরিবার অনেক খুশি ছিল তারা বাড়িটা পেয়ে গেছে বলে। আর এখন রামবাবু শহরে যাবার ব্যবস্থা করছে। 1 সপ্তাহের মধ্যে রামবাবু এবং তার পুরো পরিবার তাদের জিনিসপত্র গুছিয়ে নেয়। দেখো আয়শা, আয়শার মা, আমরা শহরে একটা বাড়ি নিয়েছি। এই বিষয়টা নিয়ে আমরা সবাই অনেক খুশি। কিন্তু এখন তো এই বাড়িটা খালি করতে হবে আমাদের, আর শহরের দিকে রওনা দিতে হবে। তোমরা এই সপ্তাহের মধ্যে সকল জিনিসপত্র গুছিয়ে ওইখান থেকে নিয়ে চলে আসো। আর যে জিনিসটা তোমাদের প্রয়োজন হবে না সেটা গ্রামের অন্য কোনো মানুষকে দিয়ে এসো, সেটা তার প্রয়োজনে লাগতে পারে। আর তুমি ভালোভাবে রেডি হয়ে নাও যেন শহরে যেতে কোনো সমস্যা না হয়। ওইখানে গিয়ে আমাদের বাচ্চাদেরকে নতুন স্কুলে ভর্তিও তো করতে হবে। জি, আমি সব কিছুর ব্যবস্থা করে নেব। এই সপ্তাহের মধ্যে জিনিসপত্র গুছিয়ে আমরা শহরের দিকে রওনা হব। আর আমি গ্রামের লোকেদের সঙ্গে কথা বলে ওদেরকে জানিয়ে দেব যে এখন আমরা শহরের দিকে রওনা দিচ্ছি, আর আমরা ওইখানেই থাকবো। এমনটা শুনে রামবাবু নিজের কাজে লেগে পড়ে এবং শহরে যাবার জন্য তৈরি হয়। 1 সপ্তাহ পর সকালবেলা রামবাবু একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসে। বাচ্চারা, তোমরা তৈরি তো? এখন শহরের দিকে রওনা হতে হবে। আমাদের কাছে আর সময় নেই, আর দেরি করলে চলবে না। এখন আমাদের রওনা দেওয়া উচিত। বাইরে আমি ঘোড়ার গাড়ি ডেকে নিয়েছি। হ্যাঁ বাবা, আমরা তৈরি, আর এখন আমরা যাচ্ছি। এরপর তাদের পুরো পরিবার ঘোড়ার গাড়িতে বসে শহরের দিকে রওনা হয়ে যায়। রামবাবু এবং তার পুরো পরিবার ঘোড়ার গাড়ির মধ্যে বসে গল্প করছিল এবং অনেক হাসাহাসি করছিল। কিছুক্ষণ পর চারিদিকে অন্ধকার হতে শুরু করে। তখন ঘোড়ার গাড়িওয়ালা তাদেরকে বিশ্রাম নিতে বলে। এরপর সবাই সেখানেই বিশ্রাম করতে শুরু করে। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর আয়শা স্বপ্নে একটি জাদুর পরী দেখে, যে দেখতে অনেক অদ্ভুত ছিল, অনেক সুন্দরও ছিল। আয়শা স্বপ্নে সেই পরী থেকে একটা জিনিস চায়, যেন তার পরিবার বাকি পরিবারের মতো ভালো হয়ে যায়, তারা হাসি খুশিতে জীবন কাটাতে পারে। তার ইচ্ছা শুনে পরী তাকে একটা জাদুর লেহেঙ্গা এবং জাদুর বার্থডে কেক দিয়ে যায় এবং বলে, আয়শা, তোমার যখন যেটা প্রয়োজন এবং যখন যেখানে যাওয়ার দরকার হবে তুমি এই জাদুর লেহেঙ্গাকে বলে দিবে। এটা তোমার সকল ইচ্ছা পূরণ করবে। আর এটা একটি জাদুর কেক, তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে এই কেকের থেকে চেয়ে নিবে। এই কেক তোমাকে সকল প্রকার খাবার দিবে। এমনটা শোনার পর আয়শার ঘুম ভেঙে যায় এবং সে দেখে সত্যি তার কাছে একটা জাদুর লেহেঙ্গা আছে এবং পাশে একটা জাদুর কেক রাখা। আয়শা সেই লেহেঙ্গাটি পরে নেয় এবং সে জাদুর কেকটি লুকিয়ে রাখে, কারণ তার বোন সুজাতা এখনও অনেক ছোট, সে সেই কেকটির ভুল ব্যবহার করতে পারে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। তারা আবারও ঘোড়ার গাড়িতে বসে শহরের দিকে রওনা হয়। রামবাবু ঘোড়ার গাড়িওয়ালাকে ঠিকানা বলে এবং ঘোড়ার গাড়িওয়ালা সেই ঠিকানা অনুযায়ী তাদেরকে পৌঁছে দেয়। রামবাবু ঘোড়ার গাড়িওয়ালাকে তার ভাড়া দিয়ে দেয় এবং তার বাড়ির সামনে জিনিসপত্র নিয়ে নেমে পড়ে।
বাচ্চারা সেই বাড়িটি দেখে অনেক খুশি ছিল। রামবাবুর স্ত্রী মহিমাও অনেক খুশি হয়। এরপর রামবাবু তার সন্তানদেরকে বলে, এই নাও মা, তোমাদের বাড়ি। এখন তোমরা মা মেয়ে মিলে যেমনভাবে জিনিসপত্র গোছাতে চাও গুছিয়ে নাও। আর এখন এই বাড়িটাকে তোমরা থাকার যোগ্য বানিয়ে ফেলো। তুমি আজকে আমাদেরকে এত বড় খুশি দিলে, আমরা সবাই অনেক খুশি। আর আমরা এই বাড়িটাতে সবকিছু জায়গা মতো সাজিয়ে দিব। আর আমরা এখানকার স্কুলে আয়শা আর সুজাতার ভর্তিও করিয়ে দিব। ঠিক আছে, তোমরা জিনিসপত্রগুলো এখানে ভালোভাবে গুছিয়ে নাও। ততক্ষণের মতো আমি খাবার জিনিসের ব্যবস্থা করি। কিছুক্ষণের মধ্যে রামবাবু পাশের একটা হোটেল থেকে কিছু সিঙ্গারা, চা এবং কিছু পরোটা নিয়ে আসে। তারা সপরিবারে সেগুলো খায়। এভাবেই তারা হাসি খুশিতে সেই বাড়িতে বসবাস করতে শুরু করে। আয়শার লেহেঙ্গাটি সবাই দেখেছিল, কিন্তু কেউ তার লেহেঙ্গাতে এতটাও মন দেয় না। কিন্তু পরবর্তীতে তার মা তাকে জিজ্ঞাসা করে যে এই লেহেঙ্গা সে কোথায় পেয়েছে। এরপর আয়শা তার বাবা মাকে সব কিছু খুলে বলে যে কিভাবে সে এই লেহেঙ্গাটি পেল আর কিভাবে জাদুর কেকটি পেল, আর তার স্বপ্নে একটা পরী এসেছিল। আয়শা তার জাদুর লেহেঙ্গার ব্যাপারে তার বাবা মাকে বলে এবং এরপর বলে, মা, বাবা, তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো। এখন সময় আমাদের তোমাদের জন্য কিছু করার। পরে আমাকে যে জাদুর লেহেঙ্গা এবং জাদুর কেক দিয়েছে, এগুলোর থেকে আমি যা ইচ্ছা চাইতে পারি। এটা শুনে তার বাবা মায়ের চোখে অশ্রু চলে আসে এবং তারা সবাই অনেক খুশি হয়। তারা জাদুর লেহেঙ্গা এবং জাদুর কেকের সাহায্যে খুব সহজেই নিজেদের কাজ করতে পারবে। আয়শা এবং তার পরিবার জাদুর লেহেঙ্গা এবং জাদুর কেক পেয়ে অনেক খুশি ছিল। এভাবেই সেই পরিবার জাদুর লেহেঙ্গা এবং জাদুর কেকের সাহায্যে অনেক বড়লোক হয়ে যায় এবং সুখে শান্তিতে জীবনযাপন করে এবং আশেপাশের গরিব মানুষদেরকেও সাহায্য করে। এভাবেই আয়শা এবং আয়শার পরিবার শান্তিতে বসবাস করে। কনকপুর নামক কোন একটি গ্রামের পাশের জঙ্গলেই একটা অদ্ভুত দেখতে সোনালি রঙের গাছ ছিল। সেই গাছের সব পাতাগুলো ছিল সোনার, এমনকি সেই গাছে যেই ফল ধরতো সেই ফলগুলোও হতো সোনার। আসলে বেশ অনেক বছর আগে কনকপুর নামক সেই গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার কারণে রানীপরী নিজের জাদুশক্তির দ্বারা সেই গ্রামের জঙ্গলে একটা সোনার গাছ তৈরি করে দেয়। সোনার গাছের সাহায্যে গ্রামবাসীদের জীবন আবারও খুশিতে ভরে গিয়েছিল। সেই দিনের পর থেকে গ্রামের কোনো মানুষের যদি কোনো জিনিসের প্রয়োজন হতো, তবে সেদিন সে সেই গাছ থেকে পাতা নিয়ে যেত। জাদুর গাছ, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর চিকিৎসার জন্য আমার কাছে একটা টাকাও নেই। তুমি কি আমাকে ওর চিকিৎসার জন্য 5টা পাতা দিবে? এমনটা বলতে না বলতেই সেই গাছের 5টি পাতা সেখানে এসে পড়ে, আর সেই মহিলা 5টি পাতা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই সেই জাদুর সোনার গাছ সবাইকে সাহায্য করে। সেই গ্রামেই প্রিয়া নামের একটা মেয়ে বসবাস করত। প্রিয়া সেই সোনার গাছের খুব খেয়াল রাখত। গাছের আশেপাশে একটাও নোংরা আবর্জনা পড়ে থাকতে দিত না। সে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার এসে সেই গাছের আশেপাশে পরিষ্কার করত। প্রিয়া ছিল অনাথ একটি মেয়ে, পৃথিবীতে তার কেউ ছিল না, তাই সে সেই গাছের সঙ্গেই মনের কথা খুলে বলতো। প্রিয়া নিজের পেট চালানোর জন্য অন্যের বাড়িতে কাজের লোকের কাজ করত। এ থেকে সে যা পেত তাই নিয়েই সন্তুষ্ট থাকত। সে কখনো নিজের স্বার্থের জন্য কিংবা বাধ্য হয়ে সেই গাছের পাতার ব্যবহার করে না। একদিন প্রিয়া গাছের আশেপাশে পরিষ্কার করছিল, তখন জাদুর সোনার গাছ তাকে বলে, প্রিয়া, তুমি অনেক ভালো। কোনো রকম লোভ না করে তুমি আমার খুব উপকার করো, আমার খুব যত্ন করো। তুমি পরিশ্রম করে নিজের পেট চালাও। অন্যদিকে এই গ্রামবাসীরা সবাই প্রতিদিন নিজেদের স্বার্থের জন্য আমার কাছ থেকে পাতা নেয়। গাছ, তুমি গ্রামবাসীদের এত উপকার করো, তোমার কারণে এই গ্রামের দুর্ভিক্ষ চলে গেছে। এখন সবাই পেট ভরে খাবার খেতে পায়, ভালোভাবে জীবনযাপন করতে পারে। তোমার কারণে এই গ্রামের সবাই খুশি আছে। তাই আমার এটা কর্তব্য তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা। গ্রামবাসীরা তোমার সেবা না করলে কি হয়েছে, আমিও তো এই গ্রামেরই, তাই না? আর তুমি তো আমার একমাত্র ফ্রেন্ড। আমারও তোমার এই বন্ধুত্ব অনেক ভালো লাগে। তুমি সবসময় আমার সঙ্গে এমন বন্ধু হয়েই থেকো। এভাবে প্রতিদিন প্রিয়া এবং গাছ নিজেদের মধ্যে কথা বলতো। এভাবেই কয়েক মাস কেটে যায়। হঠাৎ করেই একদিন এক অন্ধকার রাতে অনেক দূরের কোনো একটি শহর থেকে অনেক বড় একটা জাদুকর নিয়ে আসে। আমি শুনেছি এই গ্রামে একটা জাদুর সোনার গাছ আছে, যে গাছের সমস্ত পাতাগুলো সোনার, আর এর বীজগুলোও নাকি সোনারই হয়। যদি আমি কোনো রকমে ওই গাছের সমস্ত শক্তি পেয়ে যাই, তাহলে আমার শক্তি অতুলনীয় হয়ে যাবে।
এরপর জাদুকরনি সোনার গাছের কাছে যায়। ওই সময় সোনার গাছ ঘুমিয়েছিল। ওঠো সোনার গাছ। কে কে এলে এই সময়? যাও, এখন আমার ঘুমানোর সময়। আমি এখন কোনো সাহায্য করতে পারবো না। জাদুর গাছ, আমি শুনেছি তুমি অনেক শক্তিশালী আর অসহায় মানুষদেরকেই সাহায্য করো। আমিও একজন অসহায় মানুষ, আমি বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে সাহায্য করবে না? ঠিক আছে, বলো কিসের সাহায্য চাও তুমি? গাছ, আমার একটা পায়ে কোনো শক্তি নেই, অকেজো হয়ে গেছে, আমি চলতে পারছি না, আর আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। তুমি কি আমার বাড়িতে পৌঁছাতে আমাকে সাহায্য করবে? আমি এখন তোমাকে 10টা সোনার পাতা দিচ্ছি, এগুলোর সাহায্যে তুমি তোমার চিকিৎসা করিয়ে নিও। জাদুকরনি 10টা সোনার পাতা নিয়ে নেয় এবং অনেক জোরে জোরে হেসে বলে, বোকা সোনার গাছ, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আমাকে নিজের জাদু দেখিয়ে এখন আমি তোর সব শক্তি কেড়ে নেব। আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি আমার থেকে আমার শক্তিগুলো কেড়ে নিতে চাও? এমনটা করো না, যদি আমার শক্তি চলে যায় তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না। জাদুকরনি সোনার গাছের একটা কথাও শোনে না এবং নিজের শক্তির দ্বারা তার ভেতরে থাকা সমস্ত শক্তি সে বের করে নেয়। সব শক্তি কেড়ে নেওয়ার পর গাছের সমস্ত পাতা অদৃশ্য হয়ে যায়। গাছটির ডালগুলো একটা সাধারণ গাছের ডালে পরিণত হয়ে যায়। পরের দিন গ্রামবাসীরা সেই সোনার গাছের জায়গায় সেখানে একটা সাধারণ গাছকে দেখে। তখন তারা ভীষণ অবাক হয়ে যায়। এমনটা দেখে প্রিয়া অনেক কান্না করে। তখন গ্রামের একজন মহিলা বলে, আরে এই গাছটি তো শুকিয়ে গেছে, এখন অযথা এই গাছটি এখানে এতগুলো জায়গা ঘিরে রেখেছে, এই গাছটি এখানে রাখা উচিত নয়। দেখতেও তো খুব একটা ভালো লাগছে না, তাই এটা কেটে ফেলা উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এই গাছের জায়গায় অন্য আরেকটা গাছ লাগিয়ে দিব, কিছু না হোক আমরা ফল তো পাবো। এসব কথা শোনার পর প্রিয়া বলে, আমি আপনাদের মতো খারাপ আর লোভী মানুষ আজকের আগে কখনো দেখিনি। এটা কেমন ধরনের কথা বলছিস প্রিয়া? বড়দের সঙ্গে কথা বলতে হয় কিভাবে জানিস না? চাচি, তোমাদের দেখে যেটা মনে হলো আমি সেটাই বললাম। যতদিন পর্যন্ত এই গাছটি কাজে ছিল ততদিন পর্যন্ত এই গাছটির খুব সেবা করেছো, আর যখন এই গাছটি শুকিয়ে গেছে তখন তোমরা গাছটি কাটার চিন্তা করছো। তোমাদের এটা মনে রাখা উচিত যে এই গাছটি জীবিত থাকা পর্যন্ত আমাদের সকল গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করেছে। কিন্তু এই গাছটি রেখে কি হবে? এই গাছটির এই অবস্থা কিভাবে হলো এটা আমাদের সবাইকে খোঁজ করতে হবে। আমি কাউকে এই গাছটিতে হাত দিতে দিব না। যেমনই হোক না কেন এই গাছটি এইখানেই থাকবে। দেখো তো এতটুকু একটা মেয়ে কিভাবে কথা বলছে, নিজের আগে পিছে তো কেউ নেই, আর আমাদের সঙ্গে লড়াই করছে এই গাছটিকে বাঁচানোর জন্য। আমরাও দেখব এই গাছটি কাটার থেকে তুই আমাকে কিভাবে আটকাস। কেউ যদি এক পাও সামনে এগোও না তাহলে আমি এই গাছ কাটার অপরাধে পুলিশ ডাকবো এখানে। এরপর পুলিশের জেলখানা থেকে কে বাঁচায় আমিও দেখব। এখন কারো সাহস থাকলে এসে দেখাও গাছটি কেটে। প্রিয়ার এমন হুমকি শুনে গ্রামবাসীদের প্রচণ্ড রাগ হয়, কিন্তু তারা কিছুই করতে পারে না, আর তারা সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা চলে যাবার পর প্রিয়া সেই গাছের নিচে বসে কান্না করতে থাকে। সোনার গাছ, তোমার কি হয়েছে? আমার তোমাকে অনেক মনে পড়ছে। একমাত্র তুমিই তো ছিল যাকে আমি আমার মনের কথা বলে হালকা হতাম। জানি না তোমার সঙ্গে এমনটা কে করেছে, সত্যিটা জানতে পারলে ওই মানুষকে আমি ছাড়বো না। যতদিন তুমি ছিলে ততদিন আমার নিজেকে অনাথ মনে হয়নি, কিন্তু আজকে তোমার অভাবে আমার সত্যিই মনে হচ্ছে আমি অনাথ। যদি আমি আবার তোমাকে আগের মতো করে দিতে পারতাম। এই গ্রামবাসীরা তোমাকে এখান থেকে সরানোর কথা ভাবছে, কিন্তু আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেব না। তুমি অনেক ভালো প্রিয়া, তুমি এখনো আমার সঙ্গ ছাড়োনি। আমার ভিতরে এখনো কিছুটা জীবন আছে, কিন্তু আমি বেশিক্ষণ পর্যন্ত এইভাবে বেঁচে থাকতে পারবো না। গাছ, তুমি বেঁচে আছো? তোমার কথা শুনে আমার সত্যি অনেক ভালো লাগছে। তুমি আমাকে বলো আমি তোমাকে আগের মতো কিভাবে করতে পারবো। তোমাকে আগের মতো ঠিক করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তুমি আবার কিভাবে ঠিক হতে পারবে বলো আমাকে। প্রিয়া, এটা অনেক কঠিন একটা কাজ। আমি তোমার জীবন বিপদের মুখে ফেলতে চাই না। না গাছ, তোমার জন্য আমি আমার জীবন বিপদের মুখে ফেলতে পারি, বলো তুমি। প্রিয়া, এই জঙ্গলে একটা জাদুর গুহা আছে। ওই গুহার মাঝখানে মধ্যরাতে একটা রূপার গাছ হাজির হয়। তুমি ওই রূপার গাছ থেকে রূপার 4টি পাতা নিয়ে এসে আমার ওপর রেখে দিও। এরপর আমি আবারও আগের মতো হয়ে যেতে পারবো। রূপার গাছ? কিন্তু গুহার মধ্যে রূপার গাছ কোথায় থেকে এলো? যে রানীপরি আমাকে এখানে রেখে গিয়েছিল, ওই রানীপরি ওই গুহার মধ্যে ওই রূপার গাছটি রেখে গিয়েছিল, যেটা দিনের বেলায় কেউ দেখতে পায় না,
কিন্তু মধ্যরাতে এটা সবাই দেখতে পাই। উনি আমাকে বলেছিলেন কেউ যখন ধোঁকা দিয়ে তোমার সমস্ত শক্তি কেড়ে নিবে তখন এই রূপার গাছ তোমাকে সাহায্য করবে। মধ্যরাতে ওই গুহার বাইরে জঙ্গলি জানোয়ার বসবাস করে, এর কারণে তুমি নিজের খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আর না আমি তোমার কিছু হতে দেব। সেই দিন মধ্যরাতে প্রিয়া সেই গুহার কাছে যাই। গুহার বাইরে একটা সিংহ ছিল যে ঘুমিয়েছিল। আরে এটা তো অনেক ভয়ঙ্কর একটা সিংহ, কিন্তু ও তো এখন ঘুমিয়ে আছে। আমি চুপি চুপি ভেতরে চলে যাই। প্রিয়া লুকিয়ে লুকিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করতেই প্রিয়া সেই রূপার গাছ দেখতে পাই। জাদুর রূপার গাছ, জাদুর সোনার গাছের তোমার অনেক প্রয়োজন। দয়া করে তুমি তোমার গাছের 4টি পাতা আমাকে দিয়ে দাও। আমি এটা খুব ভালোভাবে জানি, আর আমাকে এখানে তৈরি করা হয়েছিল জাদুর সোনার গাছকে সাহায্য করার জন্যই। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এরপর রূপার গাছ প্রিয়াকে 4টা ডাল দিয়ে দেয়। দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। প্রিয়া রূপার ডাল নিয়ে সোনার গাছের কাছে চলে আসে এবং সে সেই ডালগুলো সোনার গাছের উপরে রেখে দেয়। পরের দিন সকালবেলায় প্রিয়া আবারও গাছের কাছে যায়। তখন সে দেখে যে গাছটি আবারও আগের মতো হয়ে গেছে। প্রিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার জীবন আবারও ফিরিয়ে দিলে। কোনো বন্ধু থাকলে তোমার মতো হওয়া উচিত, যে অন্য বন্ধুর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারি। গাছ, এখন তো তুমি আমাকে বলো তোমার সমস্ত শক্তি কে ছিনিয়ে নিয়েছিল? এক জাদুকরনী আমার থেকে আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিল, আর আমার মনে হয় আজকেও ও আসবে আমার সমস্ত শক্তি কেড়ে নিতে। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি এখান থেকে কোথাও যাব না। সেই দিন রাতে আবারও সেই জাদুকরনী সেখানে আসে এবং সে গাছের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রিয়া সেই মুহূর্তে পেছন থেকে এসে জাদুকরনীর মাথার উপরে লাঠি দিয়ে অনেক জোরে একটি বাড়ি মারে। তোমার এত বড় সাহস কিভাবে হলো সোনার গাছের পাতা কেড়ে নিয়ে ওকে মেরে ফেলার? জাদুকরনী ভীষণ ভয় পেয়ে যায়, আর এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। তোমার কারণে এই জাদুকরনী আর কখনোই এখানে আসবে না। হ্যাঁ, এখন তুমি আমাকে কথা দাও যে তুমি এই গ্রামবাসীদেরকে আর কখনো কোনো সাহায্য করবে না, কারণ তোমার শক্তি চলে যাবার পর এরা তোমাকে কেটে ফেলার চিন্তা করেছিল। এখন তুমি শুধু সেই মানুষদেরকেই সাহায্য করবে যাদের তোমাকে সত্যিই প্রয়োজন। ঠিক আছে প্রিয়া, আমি ওদেরকেই সাহায্য করব যাদের আমার শক্তির খুব প্রয়োজন। কিন্তু তোমাকেও এখন আমাকে একটা কথা দিতে হবে যে তুমি অন্যের বাড়িতে আর কাজের লোকের কাজ করবে না, আর আমার পাতা বিক্রি করে তুমি হাসি খুশি একটা জীবন কাটাবে। প্রিয়া সোনার গাছের কথা মেনে নেয়। এভাবেই চিরকালের জন্য সবকিছু ঠিক হয়ে যায়। প্রিয়ার সমস্ত দারিদ্রতা চলে যায়। এরপর সে হাসি খুশিতে সুন্দর একটা জীবন কাটায়।